শুধুমাত্র মেডিকেল এজেন্ট মইটি চ্যানেলে। রাত 9টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। এই গল্পটি সম্পূর্ণভাবে প্রাপ্তবয়স্কদের গল্প। গল্পটা প্রথম থেকে শেষ অবধি শুনুন পুরোটা। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আজকের নিবেদন লাটা নদীর ধারে, রবি ও ক্যাম্পোর প্রণয় কথা, রচনায় রঞ্জন বন্দ্যোপাধ্যায়। আজ 10ম পর্ব, স্মৃতির পথরেখা। গল্প পাঠে জয়দীপ মণ্ডল, সমগ্র চরিত্রে জয়দীপ মণ্ডল, সুপর্ণা মিশ্র আর দেবপ্রতিম চক্রবর্তী। শুরু হচ্ছে স্মৃতির পথরেখা। 1913 থেকে 1924, ইতিমধ্যে পার হয়ে গিয়েছে 10 বছর। 1913-র 23শে নভেম্বর রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পাওয়ার খবর পেয়ে অভিনন্দন জানাতে কলকাতা থেকে স্পেশাল ট্রেনে প্রায় 500 মানুষ চলে এসেছেন শান্তিনিকেতনে। তাদের সেই সংবর্ধনার উত্তরে রবীন্দ্রনাথ যা বললেন তাতে প্রকাশ পেল তার অভিমান, তিক্ততা এবং তার গহন মনের একাকিত্ব। কলকাতা থেকে যারা এসে বসলেন সংবর্ধনা সভার প্রথম সারিতে, তাদের মধ্যে রবীন্দ্রনাথ দেখতে পেলেন সেই সব মানুষকেও যারা চিরকাল তার সমালোচনা করেছেন, তাকে নানাভাবে হেয় করার চেষ্টা করেছেন। এই সব ব্যক্তির কপটতার বিরুদ্ধে প্রকাশিত হলো তার তীব্র ঘৃণা এই ভাষায় যে, যে কারণেই হোক আজ ইউরোপ আমাকে সম্মানের বর্মাল্য দান করেছেন। তার যদি কোনো মূল্য থাকে তবে সে কেবল সেখানকার গুণীজনের রসবোধের মধ্যেই আছে। আমাদের দেশের সঙ্গে তার কোনো আন্তরিক সম্বন্ধ নেই। তাই আমি আপনাদের কাছে করজোড়ে জানাচ্ছি, যা সত্য তা কঠিন হলেও আমি মাথায় করে নেব, কিন্তু যা সাময়িক উত্তেজনার মায়া তা আমি স্বীকার করে নিতে অক্ষম। আজ আপনারা আদর করে যে সম্মানের সুরাপাত্র আমার সম্মুখে ধরেছেন তা আমি ওষ্ঠের কাছে পর্যন্ত ঠেকাবো, কিন্তু এ মদিরা আমি অন্তরে গ্রহণ করতে পারবো না। নোবেল প্রাইজের 1,08,000 টাকা রবীন্দ্রনাথ দিয়ে দিলেন বিশ্বভারতীকে। 8% সুদে বিশ্বভারতী টাকাটা বিনিয়োগ করল প্রতিসার কৃষি ব্যাংকে। যেন ক্রমশই বাড়ছে কৃষি ব্যাংক থেকে টাকা ধার নেওয়ার সুযোগ ও চাহিদা, কারণ পুরো কালীগ্রাম পরগনা থেকে মহাজনেরা গুটিয়ে নিতে বাধ্য হয়েছে সুদের ব্যবসা। কৃষি ব্যাংকই চাষিদের একমাত্র ভরসা। রুরাল ইনডেটেডনেস অ্যাক্ট প্রবর্তন হওয়ার পরে ছবিটা হঠাৎ বদলে গেল। প্রজারা যে টাকা ধার নিয়েছে সে টাকা আর ফিরিয়ে দিতে বাধ্য নয়। ফলে কৃষি ব্যাংকের অবস্থা ক্রমেই খারাপ হতে লাগলো এবং অচিরেই রবীন্দ্রনাথের নোবেল প্রাইজের টাকা এবং তার বন্ধুদের কাছ থেকে ধার করে আনা টাকা, স্থানীয় আমানতকারীদের টাকা সব নিয়ে ডুবে গেল কৃষি ব্যাংক। কদিনের মধ্যেই 1914-র 4 আগস্ট শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ। 14 বছর আগে 19বিংশ শতাব্দীর শেষ দিনের সন্ধ্যায় রবীন্দ্রনাথ লিখেছিলেন, শতাব্দীর সূর্য আজি রক্তমেঘ মাঝে অস্ত গেল। 14 বছর পরে আরো একবার তিনি দেখতে পেলেন মানুষের হিংসার উৎসব, শুনতে পেলেন অস্ত্রে অস্ত্রে মরণের উন্মাদ রাগিনী, বুঝতে পারলেন বিশ্বজুড়ে স্বার্থে আর লোভে লোভে বেঁধেছে সংগ্রাম। ইউরোপ জুড়ে জেগে উঠেছে বর্বরতা। আরো নিঃসঙ্গ, বিফল, হতাশ রবীন্দ্রনাথ। নোবেল প্রাইজ পাওয়ার পরেও তার মনে হলো তিনি কিছুই করেননি। আত্মহত্যা করার ইচ্ছে হলো তার। পুত্র রথীন্দ্রনাথকে চিঠিতে লিখলেন তিনি, দিন রাত্রি মরবার কথা এবং মরবার ইচ্ছে আমায় তাড়না করেছে। মনে হয়েছে আমার দ্বারা কিছুই হয়নি এবং হবে না। আমার জীবনটা যেন আগাগোড়া ব্যর্থ। ক্রমশ বিষাদ ঘনীভূত হচ্ছে রবীন্দ্রনাথের মনে। তিনি যেন এক দুর্ভেদ্য সঙ্গহীনতায় বেষ্টিত। 1918, এক উত্তাল সময়। রবীন্দ্রনাথ 57। জার্মানি মরিয়া হয়ে আক্রমণ করল ইটালিকে।
রাশিয়ার বলশেভিক দলের উত্থান এবং কমিউনিস্ট আন্দোলনের সূচনা। রবীন্দ্রনাথের চোখের সামনে বদলে যাচ্ছে পৃথিবী। 16ই মে সকালবেলায় মারা গেলেন রবীন্দ্রনাথের বড় মেয়ে মাধুরীলতা। রবীন্দ্রনাথ সেই দিনই বিকেলবেলা ল্যান্সডাউন রোডে দেখা করতে গেলেন 12 বছরের রানু অধিকারীর সঙ্গে। সেদিন হয়তো মাধুরীলতার শূন্যস্থান পূরণ করেছিল রানু, কিন্তু দীর্ঘ 7 বছর ধরে এই সম্পর্ক এমন এক তীব্রতায় গিয়ে পৌঁছলো যে 18 বছরের রানু একদিন রবীন্দ্রনাথকে লিখল, তোমার সঙ্গে তো আমার বিয়ে হয়ে গেছে, তোমার আদরের চিহ্ন আমার সর্বাঙ্গে, তাহলে তুমি আমাকে কেন বলছো আমি যেন অন্য কাউকে এবার বিয়ে করি? 1824 রানুর সঙ্গে সম্পর্ক ইচ্ছে করেই ভেঙে দিচ্ছেন রবীন্দ্রনাথ। ভেঙে না দিয়ে উপায় নেই তার, অথচ ভিতরে ভিতরে তীব্র কষ্টে ছারখার হয়ে যাচ্ছেন তিনি। কোথাও কি নেই তার জন্য এতটুকু ভালোবাসা? রানু ক্রমশ মিলিয়ে যাচ্ছে তার জীবন থেকে। রবীন্দ্রনাথ শুনেছেন রানুর বিয়ে হতে চলেছে স্যার রাজেন মুখোপাধ্যায়ের পুত্র স্যার বীরেনের সঙ্গে। সেই বিপুল বিত্তবান রক্ষণশীল পরিবারের গৃহবধূ রানুর সঙ্গে তার আর কোনো সম্পর্কই থাকবে না। কি করে থাকবেন রবীন্দ্রনাথ রানুকে ভুলে? রবীন্দ্রনাথের মনে হয় রানু ছাড়া তার ভুবন কাঙাল হয়ে গিয়েছে, তার সব ঝরেছে, সব মরেছে। আর তখনই তার একথাও মনে হয় যে এবারেও তার জীবনের ঝরা পাতা ডাক দিয়ে গেছে নতুন পাতাকে। সাগর পারে তার জন্য অপেক্ষা করে আছে নতুন ভালোবাসা, স্বার্থহীন নতুন আশ্রয়। রবীন্দ্রনাথ আমন্ত্রণ পেয়েছেন পেরুর সরকারের। পেরুর রাজধানী লিমাতে আসার আমন্ত্রণ। পেরুর পথে পড়বে আর্জেন্টিনা, সেখানেই ভিড়বে তার জাহাজ, সেখান থেকে পেরু। 10 বছর ধরে শুধু কি ভিক্টোরিয়ায় অপেক্ষা করেছেন রবীন্দ্রনাথের জন্য? রবীন্দ্রনাথ করেননি। তিনি যে আভাস পেয়েছেন তার হৃদয়ে, কোন রহস্য সিন্ধুর পারাপারের ঘাটের উপরে তাহার বাড়ি, তাহাকেই শারদপ্রাতে মাধবী রাত্রে ক্ষণে ক্ষণে দেখিতে পাই। হৃদয়ের মাঝখানেও মাঝে মাঝে আভাস পাওয়া গিয়েছে আকাশে কান পাতিয়া কণ্ঠস্বর কখনো বা শুনিয়াছি। রবীন্দ্রনাথ আরো একবার মহাসমুদ্রে ভাসমান। পেরুর পথে তার এই দীর্ঘ যাত্রা। তার শরীর হঠাৎ খারাপ হয়েছে জাহাজে, ইনফ্লুয়েঞ্জায় কাহিল তিনি। জাহাজেই ডাক্তার দেখছেন ডাকে, পরীক্ষা করে বলছেন শরীরের যন্ত্রগুলি সমস্তই ঠিক আছে, কেবল বাজে খরচ হয়েছে বেশি। কদিন জাহাজের মধ্যে অসুস্থ শরীরে বিছানায় পড়ে পড়ে শুধু লিখেছেন নির্জলা পদ্ম, 7 দিনে 12টা কবিতা। অসুখটা যে ঠিক কেমন তিনি বুঝতে পারেন না। লিখলেন, বিষুবরেখা পার হয়ে চলেছি, এমন সময় হঠাৎ কখন শরীর গেল বিগড়ে, বিছানা ছাড়া গতি রইল না। শান্তিহীন দিন আর নিদ্রাহীন রাত আমাকে পিঠ মোড়া করে শিকল কষতে লাগলো। বিদ্রোহের চেষ্টা করতে গেলে শাসনের পরিমাণ যেন বাড়তেই থাকে। রোগ গারদের তারকা আমার বুকের উপর দুর্বলতার বিষম একটা বোঝা চাপিয়ে রেখে দিলে। মাঝে মাঝে মনে হতো এটা স্বয়ং যমরাজের পায়ের চাপ। দুঃখের অত্যাচার যখন অতিমাত্রায় চড়ে ওঠে তখন তাকে পরাভূত করতে পারিনি, কিন্তু তাকে অবজ্ঞা করার অধিকারও যে কেউ কাটতে পারে না। আমার হাতে তার একটা উপায় আছে, সে হচ্ছে কবিতা লেখা। রবীন্দ্রনাথ লাগলেন সেই কাজে। জাহাজে রোগশয্যায় চলল তার কবিতা লেখা। ব্যাধিটা যে ঠিক কি তা তিনি নিশ্চিত করে বলতে পারেন না, কেবল এইটুকু জানেন সে একটা অনির্বচনীয় পীড়া। ভারতবর্ষ থেকে বেরিয়ে এসে এমন তোড়ে এত কবিতা রবীন্দ্রনাথ আর কখনো লেখেননি। 7 দিনে 12টা কবিতা স্বদেশের আবহাওয়াতেও সহজ নয়, লিখলেন তিনি। ভেসে চলেছেন ব্রাজিলের দিকে, সেখান থেকে আর্জেন্টিনায় পৌঁছতে আরো কিছুদিন। সম্ভবত 6ই নভেম্বর তার জাহাজ পৌঁছবে আর্জেন্টিনায়। তিনি চলেছেন পেরু, পেরুর প্রেসিডেন্টের আমন্ত্রণে। কদিন রুদ্ধ কেবিনে সংকীর্ণ শয্যায় শুয়ে শুয়ে মৃত্যুকে যেন খুব কাছ থেকে দেখতে পেলেন রবীন্দ্রনাথ।
তার মনে হলো প্রাণকে বহন করার যোগ্য শক্তি তার শেষ হয়ে গিয়েছে। লিখলেন তিনি, কদিন শরীর বেশ রীতিমতো খারাপ চলছিল, বুকে ব্যথা, দুর্বলতা ইত্যাদি। তাই রাত্রে শুয়ে শুয়ে বারবার মৃত্যুর কথা মনে আসছিল। প্রথম 2-1 দিন খুব ইচ্ছে হচ্ছিল দেশে ফিরে যায়। তারপর মনে হলো দেশ তো জন্মের জন্য, মৃত্যুর জন্য পথ। কেবিনের জঠরের মধ্যে দিবারাত্রে জীর্ণ হতে হতেও লিখে চললেন কবিতা। প্রেরণা তার অনর্গল। এ প্রেরণার উৎস আর নয় পিছনে অনেক দূরে ফেলে আসা রানু। যেন তিনি আভাস পেয়েছেন হৃদয়ে সাগরের ওপারে তার জন্য অপেক্ষা করে আছে নতুন প্রেম। এই যাত্রার শেষে দেখা হবে সেই নারীর সঙ্গে, তারই আগমনে গিয়ে ওঠেন তিনি হৃদয়ে বারবার। 18 অক্টোবর 1924 তিনি লিখলেন, পথ বাকি আর নাই তো আমার, চলে এলাম একা, তোমার সাথে কই গো হলো দেখা, কুয়াশাতে ঘন আকাশ, ম্লান শীতের ক্ষণে ফুল ঝরাবার বাতাস বেড়ায় কাঁপন লাগা বনে। রবীন্দ্রনাথ মানুষ চক্ষে দেখতে পান সাগর পাড়ের আসন্ন নারীটিকে। সেই নারী তার কাছে অস্পষ্ট জানাশোনার বাইরে, তবু তার বার্তা পৌঁছয় সমুদ্রে ভাসমান নিঃসঙ্গে রোগ যন্ত্রণায় কাতর রবীন্দ্রনাথের কাছে। হয়তো সেদিন তোমার আখির ঘন তিমির ব্যাপে অশ্রুজলের আবেশ গেছে কেঁপে, হয়তো আমায় দেখেছিলে বাঁকিয়ে বাঁকা ভুরু, বক্ষ তোমার করেছিল ক্ষণেক দুরু দুরু, সেদিন হতে স্বপ্ন তোমার ভোরের আধো ঘুমে রাঙিয়েছিল হয়তো ব্যথার রক্তিম কুমকুমে, আধেক চাওয়া ভুলে যাওয়ার হয়েছে জাল বোনা, তোমার আমার হয়নি জানাশোনা। একই দিনে তিনি লিখলেন সেই অজানা নারীর উদ্দেশ্যে আরো একটি কবিতা। স্তব্ধ হবে দিনের বেলার ক্ষুব্ধ হাওয়ার দোলা, তখন তোমার মন যদি রয় খোলা, তখন সন্ধ্যা তারা পায় যদি তার সাড়া, তোমার উদার আঁখি তারার পারে, কনক চাপার গন্ধ ছোঁয়া বনের অন্ধকারে, ক্লান্তি অলস ভাবনা যদি ফুল বিছানো ভুঁয়ে, মেলিয়ে ছায়া এলিয়ে থাকে শুয়ে, ছন্দে গাঁথা বাণী তখন পড়ব তোমার কানে, মন্দ মৃদুল তানে। ঝিল্লি যেমন শালের বনে নিদ্রা নীরব রাতে অন্ধকারের জপের মালায় একটানা সুর গাঁথে, একলা তোমার বিজন প্রাণের প্রাঙ্গণে প্রান্তে বসে এক মনে, এঁকে যাব আমার গানের আলপনা, আনমোনা গো আনমোনা। পরের দিনই লিখলেন এমন একটি কবিতা যেখানে আছে রবীন্দ্রনাথ আশ্রয় প্রার্থী, ভালোবাসার আশ্রয়, যেখানে আছে গাছের ছায়া, নদীর ধারা, ভোরের প্রথম আলো জলের ওপারে, ধরণীর কোণে এই আশ্রয় তার মাত্র কদিনের জন্য, যেখানে আছে সেই নারী হৃদয়ের সুর দিয়ে যার নামটুকু ডাকা, অকারণে কাছে এসে হাতে হাত রাখা। বহুদিন মনে ছিল আশা, ধরণীর এক কোণে রহিব আপন মনে, ধন নয় মান নয় একটুকু বাসা করেছিল আশা। গাছটির স্নিগ্ধ ছায়া, নদীটির ধারা, ঘরে আনা গধূলিতে সন্ধ্যাটির তারা, চামেলির গন্ধটুকু জানলার ধারে, ভোরের প্রথম আলো জলের ওপারে। বহুদিন মনে ছিল আশা, প্রাণের গভীর ক্ষুধা, পাবে তার শেষ সুধা, ধন নয় মান নয় কিছু ভালোবাসা করেছিল আশা। হৃদয়ের সুর দিয়ে নামটুকু ডাকা, অকারণে কাছে এসে হাতে হাত রাখা, দূরে গেলে একা বসে বসে মনে মনে ভাবা, কাছে এলে দুই চোখে কথা ভরা আভা, তাহারে জড়ায় ঘিরে ভরিয়া তুলিব ধীরে, জীবনের কদিনের কাঁদা আর হাসা, ধন নয় মান নয় কিছু ভালোবাসা করেছিল আশা। 20 অক্টোবর রবীন্দ্রনাথের জাহাজ নোঙর ফেলল লিসবন বন্দরে। তার শরীর বেশ দুর্বল, তবু শয্যা ছেড়ে তার দৃষ্টিতে দিগন্তে মগ্ন, যেন সমুদ্র পেরিয়ে দেখতে পাচ্ছেন সুদূর আর্জেন্টিনা। নদীর পাড়, রূপলি স্রোত, গোলাপি বাতাস,
সেখানে কতদিনই তার জন্য অপেক্ষা করছে এক মেয়ে। গোলাপি কুয়াশার মধ্যে সে দাঁড়িয়ে আকুল, অনন্যা। আজ সকালে কিছুক্ষণ আগে লিসবন বন্দরে তার হৃদয়ে এসে পৌঁছেছে সাগর পারের সেই প্রিয়ার ডাক, যেন অজস্র গোলাপ ফুটে আছে কোথাও। কি আশ্চর্য, সমুদ্রের মধ্যে গোলাপের গন্ধ পেয়েছেন রবীন্দ্রনাথ। আজ সকালেই তো লিখেছেন, গোলাপ বলে, ওগো বাতাস, প্রলাপ তোমার বুঝতে কে বা পারে, কেন এসে ঘা দিলে মোর দ্বারে। বাতাস বলে, ওগো গোলাপ, আমার ভাষা বোঝো বা নাই বোঝো, আমি জানি কাহার পরশ খোঁজ। কার পরশ খোঁজেন রবীন্দ্রনাথ? তার এই ব্যাকুলতা কার জন্যে এখনো যেন অস্পষ্ট তিনি। কেউ তার জন্য অপেক্ষা করছে অনেক বছর, ডাকছে তাকে অনেক দিন। তবু এই সুদূর প্রিয়ার রূপটি তার কাছে এখনো স্পষ্ট নয়। আবার তিনি ভাসমান মহাসাগরে, যাচ্ছেন আর্জেন্টিনার দিকে। ক্রমশ আরো 8 দিন কেটে গেল জাহাজে। 28শে অক্টোবর। অ্যান্ডেস জাহাজে ভাসতে ভাসতেই তিনি যেন হঠাৎ বুঝতে পারেন চলেছেন সেই মেয়ের কাছে যে জানে না তার ভাষা। তার ডাক এসে পৌঁছেছে অজানা ভাষার বাধা পেরিয়ে। তারই সুদূর অচেনা বাতায়নের দিকে উড়ে যায় রবীন্দ্রনাথের মন। এই মেয়ের জন্যেই দিনে দিনে পূর্ণ হয়েছে তার ব্যথার বোঝা। মিথ্যে কিসের বাসা খোঁজা, শেষ আশ্রয় এই মেয়েই। এই মেয়েই তাই প্রাণের দোসর, যার সঙ্গে শেষ জীবনে কত আকাশ কত সমুদ্র পার হয়ে শুরু হবে নতুন পালা। দোসর ওগো দোসর আমার, উঠল হাওয়া, এবার তবে হোক আমাদের তরি বাওয়া। দিনে দিনে পূর্ণ হলো ব্যথার বোঝা, তীরে তীরে ভাঙন লাগে, মিথ্যে কিসের বাসা খোঁজা। একে একে সকল রশি গেছে খুলে, ভাসিয়ে দাও এবার অকুলে। দোসর ওগো দোসর আমার, দাও না দেখা, সময় হলো একার সাথে মিলুক একা। নিবিড় নীরব অন্ধকারে রাতের বেলায় অনেক দিনের দূরের ডাকা পূর্ণ কারোর কাছের খেলায়। তোমায় আমায় নতুন পালা হোক না এবার, হাতে হাতে দেবার নেবার। আরো 1 সপ্তাহ রবীন্দ্রনাথ মহাসমুদ্রে। এলো 5ই নভেম্বর। আর মাত্র 1 দিন তার আর্জেন্টিনা পৌঁছতে। অনেক রাত পর্যন্ত একা ডেকে রবীন্দ্রনাথ। কালো সমুদ্রের ঢেউয়ের উপর জ্বলে জ্বলে উঠেছে সাদা ফেনার ফনা। সুন্দরের অর্চনায় যেন অন্ধকার। রবীন্দ্রনাথ তাকিয়ে সেই দিকে। এই রাত, এই অন্ধকার, এই নিশ্চিম সমুদ্র আধার পেরিয়ে কেউ যেন তার জন্য অপেক্ষা করে আছে। রবীন্দ্রনাথের মধ্যে তৈরি হতে থাকে একটি নতুন কবিতা। আর্জেন্টিনা পৌঁছানোর ঠিক আগের দিন তিনি মৃদু কণ্ঠে উচ্চারণ করেন কয়েকটি মাত্র শব্দ। যদি রাত্রি তার খুলে দেয় নীরবের দ্বার, নিয়ে যায় নিঃশব্দ সংকেতে ধীরে ধীরে সাগর সঙ্গম তীর্থ তীরে তার শেষ প্রেমিকার কাছে। 6ই নভেম্বর। আর মাত্র কয়েক ঘন্টা। আজই পৌঁছবেন আর্জেন্টিনা। ইনফ্লুয়েঞ্জায় কাতর তিনি, দীর্ঘ সমুদ্রযাত্রায় ক্লান্ত। তার মনে হয় আর মাত্র কয়েক ঘন্টা ও প্রায় পৌঁছে গিয়েছি সাগর পারের প্রেয়সীর দেশে। কত বছর কেটে গিয়েছে পরস্পরের অপেক্ষায়। হয়তো দূরের দোসর মিলনের আশা ছেড়েই দিয়েছে। হয়তো সে ভেবেছে আমি বেঁচে নেই। হয়তো এই মুহূর্তে সেই মেয়ে একলা বাতায়নে বসে পড়ছে আমারই কবিতা আর ভাবছে, যদি থাকি তো সে বেঁচে, আমারে বাসি তো বুঝি ভালো। 6ই নভেম্বর, রাত 8টা। রবীন্দ্রনাথের জাহাজ পৌঁছল বুয়েন্স আইরেসের একটা বন্দরে। কিছুদিনের জন্য অন্তত শেষ হলো তার দীর্ঘ সমুদ্রযাত্রা। তার শরীর আর চলছে না। বুকের ব্যথাটা একঘেয়ে কষ্ট দিয়েই যাচ্ছে। হৃদযন্ত্রের অবস্থা নাকি ভালো নয়। বুকের মধ্যে এমন দুর্বলতার বোধ রবীন্দ্রনাথের কাছে নতুন। এক্ষুনি জাহাজ থেকে নামতে হবে। তাকে দেখার জন্য বন্দরে বন্দরে সাধারণ মানুষের ভিড়, দেশে দেশে সরকারি অভ্যর্থনা, এসবে অভ্যস্ত তিনি। বুয়েনোস আইরেসের
আজ রাতেই তার সংবর্ধনার বিপুল আয়োজন হয়েছে, এই খবর পেয়েছেন তিনি। কিন্তু তার মন যে একা হতে চাইছে, অন্তত কিছুক্ষণ নির্জনে তিনি অনুভব করতে চান সাগর পাড়ের না দেখা প্রিয়ার স্পর্শটুকু। তার জন্যই তো এত দূরে আসা। যতই জাহাজ এগিয়েছে আর্জেন্টিনার দিকে, ততই রবীন্দ্রনাথের মনে হয়েছে সেই অজানা প্রিয়তমার কাছে পৌঁছানোর মধ্যেই এই দীর্ঘ যাত্রার অন্তিম সার্থকতা। একটু আগে বিকেলের আলোয় জাহাজের ডেকে বসে থাকতে থাকতে হঠাৎ মনের মধ্যে এসে গেল কবিতার কয়েক লাইন। ধরা দিল সেই কবিতায় মনের মধ্যে যে ছবিটা কদিন ধরে আসা যাওয়া করছে। কবিতাটির নাম দিলেন ভাবি কাল। যে প্রিয়ার পায়ের শব্দ শুনতে পাচ্ছেন, যার আগমনের বার্তা পৌঁছচ্ছে সর্বক্ষণ, তারই পূর্বাভাস রবীন্দ্রনাথের মনের মধ্যে হঠাৎ আসা কবিতার কয়েকটা লাইনে। ক্ষমা করো যদি গর্ভ ভরে মনে মনে ছবি দেখি, মোর কাব্যখানি লয়ে করে দূর ভাবি শতাব্দীর ওই সপ্তদশী, একেলা পড়িছ তব বাতায়নে বসি। রবীন্দ্রনাথ তার ছোট্ট খাতাটির উপর তক্ষণে লিখে ফেললেন কবিতার প্রথম 4টি লাইন। পরের লাইনগুলি সমুদ্রের হাওয়ায় ভেসে এলো সহজে। এই মুহূর্তে রবীন্দ্রনাথের মনের ভাবটুকু নিয়ে। আকাশেতে শশী ছন্দের ভরিয়া রন্ধ্র ঢালিছে গভীর নীরবতা, কথার অতীত সুরে পূর্ণ করি কথা। হয়তো উঠিছে বক্ষ নিচে, হয়তো ভাবিছ যদি থাকে ছুঁচে বেঁচে আমারে বাসিত বুঝি ভালো। হয়তো বলিছ মনে সে নাহি আসিবে আর কভু, তার লাগি কভু মোর বাতায়ন তলে আজি রাত্রে জ্বালিলাম আলো। কবিতার তলায় লিখলেন অ্যান্ডেস জাহাজ, 6 নভেম্বর 1924। অসুস্থ রবীন্দ্রনাথ উঠেছেন বুয়েনোস আয়ারেসের প্লাজা হোটেলে। হোটেলের ঘরেই ব্যবস্থা হয়েছে তার চিকিৎসার। সকাল হতেই দুজন বিখ্যাত ডাক্তার এলেন তাকে দেখতে, ডক্টর ক্যাস্টেক্স আর ডক্টর বেরতারভিজ। দুজনেরই একমত, বিশ্রাম প্রয়োজন রবীন্দ্রনাথের। তার হৃদযন্ত্রের যে অবস্থা, তাতে অ্যান্ডেস পাহাড় পেরিয়ে লিমা যাওয়াটা একেবারেই ঠিক নয়। দুই চিকিৎসকই রবীন্দ্রনাথের ইংরেজ সেক্রেটারি এলমহার্স্টকে জানিয়ে গেলেন এই অবস্থায় পেরুর প্রেসিডেন্টকে অবিলম্বে চিঠি পাঠানো উচিত, এই মর্মে যে রবীন্দ্রনাথ তার অতিথি হতে পারছেন না। ডাক্তাররা চলে গেল। রবীন্দ্রনাথ বিছানা থেকে উঠে জানলার সামনে দাঁড়ালেন, সরিয়ে দিলেন পর্দা। এক ঝলক বসন্তকাল ঢুকে পড়ল তার ঘরে। নীল আকাশে ধীর বাতাসে ভেসে যাচ্ছে সাদা মেঘ। জানলার নিচেই মনোরম বাগান, কত যে ফুল ফল রঙের খেলা। রবীন্দ্রনাথের মন চলে গেল শান্তিনিকেতনে। কত দূর শান্তিনিকেতন! সেখানে এখন সবে শীত পড়তে শুরু করেছে, গাছের পাতা ঝরে ঝরে পড়ছে। শীতের হাওয়ায় নাচন লেগেছে আমলকির ডালে ডালে। শিউলিগুলি ভয়ে মলিন বনের কোলে আপন রং ঘুচিয়েছে ঝুমকোলতা। শান্তিনিকেতনে এখন উত্তরে হাওয়ার শাসন, সাজ খসবার লীলা। মহারাজ যেন কৃপণ হয়ে বিরাজ করছেন আপন ভুবন মাঝে। তিনি এখন উজাড় করে দিচ্ছেন তার সব রং, সব আনন্দ, সব ঐশ্বর্য বুয়েনোস আয়ারেসের আকাশে বাতাসে, অরণ্যে উদ্যানে রোদ্দুরে। জানলা দিয়ে যতদূর চোখ যায় রবীন্দ্রনাথের, এ যেন গোলাপের দেশ। এমন প্রগলভ বসন্তকাল যেন ফিরিয়ে দিতে চায় চলে যাওয়া যৌবন, ভাবেন রবীন্দ্রনাথ। পৃথিবীর দক্ষিণ গোলার্ধে নভেম্বরে ভরপুর বসন্ত, ডিসেম্বরে আসবে গ্রীষ্ম। শান্তিনিকেতনে যখন শীতের শুরু, তিনি পৌঁছলেন বসন্তের মহোৎসবে, পর্যাপ্তের উদযাপনে। কথাটা ভাবতে ঈষৎ মজা পেলেন রবীন্দ্রনাথ। কোনো ইশারা কি বয়ে এনেছে নভেম্বরের পূর্ণ বসন্ত? জানলা থেকে বিছানায় ফিরে এলেন রবীন্দ্রনাথ। বালিশের পাশেই তার কবিতা লেখার খাতা। তার কলমের ডগায় ঘনিয়ে এলো কয়েকটি লাইন। সেই ভালো,
প্রতি যুগ আনে না আপন অবসান, সম্পূর্ণ করে না তার গান। অতৃপ্তির দীর্ঘশ্বাস রেখে দিয়ে যায় যে বাতাসে। তাই যবে পরযুগে বাঁশির উচ্ছ্বাসে বেজে উঠেছে গানখানি, তার মাঝে সুদূরের বাণী কোথায় লুকায় থাকে, কি বলে সে বুঝিতে কে পারে। রবীন্দ্রনাথ কি বুঝতে পারলেন সুদূরের বাণী? ধরতে কি পারেন সেই বাণীর লুকোনো বার্তা? তার কেন মনে হয় সে আসছে, যার জন্যে তার এখানে আসা, তার সঙ্গে দেখা তার হবেই। বুয়েনোস আইরেসে তার প্রথম সকালে তিনি ছোট্ট খাতাটিতে লেখেন, তাই বসন্তের ফুল, নাম ভুলে যাওয়া, প্রেয়সীর নিঃশ্বাসের হাওয়া, যুগান্তর সাগরের দ্বীপান্তর হতে বহি আনে। যেন কি অজানা ভাষা মিশে যায় প্রণয়ের কানে, পরিচিত ভাষাটির সাথে মিলনের রাতে। সেই মিলনের রাত হয়তো অনেক দূরে নেই। শুধুমাত্র মেডিকেল এজেন্ট মইটি চ্যানেলে।